নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত লেখিকা শ্রীমতী কবিতা সিংহ রচিত গল্প বাসা ও ভালোবাসা। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রীমতী কবিতা সিংহ রচিত বাসা ও ভালোবাসা। শহরতলের এই ছোট্ট নতুন বাড়িটিতে এসে দেবলার ভোরবেলাগুলো আরও সুন্দর হয়ে উঠেছে। পূবমুখী কিচেনে চা বানাতে বানাতে দেবলা নানা রকম জানা অজানা পাখির কাকলি শুনতে পায়। পেয়ালায় চিনি গুলতে গুলতে মুগ্ধ হয়ে দেখে ঝাউগাছের সারির ওপারে, রেল লাইন পেরিয়ে ঢালু মাঠের ওপারে চমৎকার সূর্যোদয়। তার সারা মনটা কেমন যেন একটা মহিমায় আপ্লুত হয়ে যায়। ট্রেনিয়ে শোবার ঘরে আসে। প্রবীর তখনও আধো ঘুমে আধো তন্দ্রায়। পূবের জানলা দিয়ে গুলমোহরের সবুজ পাতায় ভরা ডালগুলো জানলার গ্রিল ছুঁয়ে ছুঁয়ে পালক বোলায়। ঘরে উপচে এসে পড়ে রাঙা রোদ। প্রবীর আর দেবলা নির্মল ঝকঝকে কাঁচের কাপে চায়ে চুমুক দেয়। বিবাহিত জীবনে পরস্পরকে ছাড়া আর বিশেষ কিছু চায়নি বলেই যেন সবই ধীরে ধীরে ওদের অঞ্জলিতে উপচে দিয়েছেন ঈশ্বর। বিয়ের ৩ বছরের মধ্যেই উত্তরাধিকার সূত্রে বেশ কিছু টাকা পেয়ে গিয়ে শহরতলিতে এমন ছোট্ট মনোরম একটি বাড়ি পর্যন্ত করে ফেলেছে প্রবীর। আর এই বাড়িতে আসার পরই দেবলা বুঝতে পেরেছে তারা এবার ৩ জন হতে চলেছে। চায়ের ট্রেটা নিয়ে ঘরে ঢুকতেই প্রবীর বলল, দেবলা, পূবের জানলাটা বন্ধ করো তো। কেন গো? ওই যে পাখির সংসারের চেঁচামেচি, সত্যি কি চমৎকার করেই না ওরা দুটিতে বাসাটা বানিয়েছে। হ্যাঁ, দেখলেই মনে হয় ওখানে খুব আরাম, খুব শান্তি। কিন্তু দেবলা, বোধহয় বাসাটা ভেঙে দিতে হবে। চায় চুমুক দিতে দিতেই দেবলা বলে, না, কখনো না, বাসা ভাঙা নয়। কতদিন প্রবীর অফিসে বেরিয়ে যাওয়ার পর দেবলা পূবের জানলায় দাঁড়িয়ে ওই পাখির বাসাটাই মুগ্ধ চোখে দেখেছে। 4টি ডালের কোলে ছোট্ট একটি খোপে একটি কাঠি দিয়েই সুন্দর সুন্দর 2টি পাখি টুকটুক করে বাসাটি বানিয়ে যাচ্ছে। কি পাখি ওরা কে জানে? চড়াই? না, বোধহয় ঠিক চড়াই নয়, ফিকে ছাই আর খয়েরি পালক দিয়ে তৈরি। চমৎকার একটি করে ল্যাজ আছে, মাথায় ছোট্ট একটা ঝুঁটি। ওদের কাকুলিও ভারী সুন্দর, নতুন ধরনের মিষ্টি একটি ডাক। ওদেরও বাচ্চা হবে। প্রবীর একটা সুখী আড়মোড়া ভেঙে বিছানা ছেড়ে উঠল। সারা ঘরে শান্তি ছড়িয়ে আছে। ছিপছিপে স্বাস্থ্যোজ্জ্বল চেহারা, ঘিয়ে রঙের রাত পোশাকে তাকে যেন গ্রিক দেবতার মতো দেখাচ্ছিল। দেবলার তৈরি এই গার্হস্থ্য সাম্রাজ্যের সব সুখ আর আরামের সেই যেন রাজা। দেবলা বলল, যাও, চানটা সেরে নাও, 9টার মধ্যেই তো বেরোতে হবে। তুমি ট্যুরে গেলে আমি সেই একলা একলা। প্রবীর দেবলার পাশে বসে পড়ে বলল, সত্যি আজকাল আমারও ট্যুরে গেলে ভারী কষ্ট হয়। আমি অফিসে বলেছি এখন কয়েকটা মাস অন্তত যেন আমাকে ট্যুর না দেয়। কিন্তু জানো তো সেন সাহেবকে, উনি আমাকে ছাড়া আর কাউকেই যে রিলাই করতে পারেন না।
দেবলা মাথা নিচু করে চায়ের বাসন গোছাচ্ছিল। সুখে তার আকণ্ঠ টলমল করছে। এমন স্বামী, এমন সংসার, এমন গভীর প্রগাঢ় স্বাধীন ভালোবাসা সে কি কোনোদিনও পাবে বলে ভেবেছিল? না, ভালোবাসার বিয়ে নয় তাদের। প্রবীর বলে যাকে নিয়তির বিধান। প্রবীর স্নানে ঢুকলে আবার চলে যায় কিচেনে। মস্ত বড় ঘর, কিচেন আর ডাইনিং একত্রে। এখানেই দিনের অনেকটা সময় কাটায় বলে মনের মতো করে সব সাজিয়ে নিয়েছে। গ্যাস বার্নারে 2টি শিখা জ্বালিয়ে আলু কপির হালকা ছেঁচকি বানিয়ে ফেলল দেবলা। দুধ গরম করে ঘন করে পাটালি মিলিয়ে দিল। আর লুচি বেলা শেষ হতে না হতেই প্রবীর এসে গেল। নিচের বাগান থেকে একগুচ্ছ কসমস তুলে এনেছে প্রবীর। প্রবীরও এখন টুকটাক সংসারের কাজ পারে। টেবিলের মাঝখানের ফুলদানিতে ফুলগুলো সুন্দর করে সাজিয়ে দিল প্রবীর। গরম গরম লুচি ভেজে দেবলা প্লেটে দিতে লাগল। প্রবীর পরম তৃপ্তি সহকারে খেতে খেতে বলল, এই খাওয়ার পর কি আর হোটেলের খাবার রোচে? তুমি বলো। দেবলা পরিতৃপ্তির হাসি হাসল। তারপর ছুটল শোবার ঘরে, প্রবীরের কিট ব্যাগটা গুছিয়ে দিতে হবে বলে। কিট ব্যাগটা থাকে দেওয়ালে বসানো আলমারির ভেতর। এক রাতের ব্যাপার। অল্প কিছু জামাকাপড় গুছিয়ে দিল দেবলা। তারপর প্রবীরের ভিআইপি ব্যাগে টুথব্রাশ, পেস্ট, ছোট তোয়ালে ভরে রাখতে গিয়ে হঠাৎ দেখল এক কোণে একটি আস্ত স্লিপ ট্যুরের ফাইল রাখা। নিজের একটা লোভী হাত সে ঘুমের ওষুধের ফাইলটার দিকে বাড়াল। এটা যে আজই, হ্যাঁ ঠিক আজই তার খুব দরকার হবে। ঠিক এই সময়ে প্রবীর ঘরে ঢুকল। ঢুকেই দেবলার ওষুধের দিকে বাড়ানো হাতের দিকে তাকিয়ে বলল, আরে আরে নিও না, অতি কষ্টে ফাইলটা জোগাড় করেছি। দিনুকে অনেক ধরে করে প্রেসক্রিপশন জোগাড় করে, না হলে আজকাল বড় কড়াকড়ি, ওসব ওষুধ আর সহজে দেয়। সেন বৌদি তো জানো, হেভি ডোজ ছাড়া ঘুম হয় না। সেন্দা পাড়ায় ওষুধটা পাচ্ছিলেন না, তাই আমাকে বিশেষ করে অনুরোধ করলে। আজই দিয়ে দেব ওষুধটা অফিসে গিয়ে। দেবলা বলল, অর্ধেকটা বাড়িতে রেখে যাও না। কেন, তুমি খাবে? এই অবস্থায় এসব ঘুমের ওষুধ টষুধ খেতে নেই, জানো না? বাচ্চার ক্ষতি হয়। দেবলা ঢোক গিলল। প্রবীর বলল, জানি জানি, রাতে ঘুম আসে না। তোমার পাশে থাকলে যেমন নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ি, একলা একলা থাকলে ততটা পারি কি? কিছুতেই ঘুম আসতে চায় না। একটা রাতের ব্যাপার, একটু কষ্ট করো সোনা। সত্যি আর ট্যুর নেব না। আচ্ছা, তুমি বরং আজ রাতটা রমার মাকে রেখে দাও। আর টেলিফোন তো রয়েইছে, দরকার হলে সেনদা বা সেন বৌদিকে ফোন করে নিও। দেবলা প্রবীরের শার্টের বোতামগুলো আটকে দিতে লাগলো আর চাপা গলায় বলল, না না, রমার মায়ের দরকার নেই। যা মজবুত করে বাড়ি বানিয়েছ, বন্ধ ছন্দ করে টোরে দিব্যি একা থাকতে পারবো। তা হ্যাঁ গো, ঘুমের ওষুধ কিনতে বুঝি প্রেসক্রিপশন লাগে? এমনি এমনি দেয় না বুঝি? প্রবীর বলল, না গো, তেমন চেনাশোনা না হলে দেয় না। এ দেখো না, দিনুর চেম্বার গিয়ে তোমার নাম করে প্রেসক্রিপশন লিখিয়ে এনেছি, তবে তো দিল। দেবলা প্রেসক্রিপশনটা নিয়ে টিপয়ের ওপর রেখে দিয়ে এবার অন্য প্রসঙ্গে গেল। আচ্ছা, কাল তোমার জন্য তাহলে মুরগি রেঁধে রাখবো, কেমন? ভিআইপি আর কিট ব্যাগটা নিয়ে সিঁড়ি দিয়ে নেমে সদরের দিকে এগোলো প্রবীর। দরজা খুলে বাগানের কোণে গ্যারেজের দিকে গেল। ছোট একটি স্ট্যান্ডার্ড হেরাল্ড গাড়ি। গাড়িটা ট্যুরে যাওয়ার আগে সার্ভিসে দিয়ে যাবে প্রবীর।
গাড়িতে উঠে স্টার্ট দিয়ে প্রবীর দেবলার দিকে ফিরে মিষ্টি হেসে বলল, আচ্ছা, একটা কথা, হ্যাঁ, ডোন্ট বি সেন্টিমেন্টাল। পাখির বাসাটা কিন্তু এই রবিবারেই ভাঙতে হবে, আগে থাকতেই বলে রাখছি। ইঞ্জিনিয়ার বলেছে গাছটা যেভাবে আমাদের পুবের জানলা ছেয়ে ফেলছে, তাতে করে একটা সময় আসবে যখন হাওয়ার রাস্তা একদম আটকে যাবে। দেবলার মুখটা আশঙ্কায় একেবারে শুকিয়ে গেল। দেবলার গালে আলতো করে করতালু বুলিয়ে দিয়ে প্রবীর বলল, আচ্ছা, ভালো থেকো তাহলে, এখন চলি। গাড়িটা হুশ করে গেট দিয়ে বেরিয়ে ফাঁকা পথ পেয়ে ছুটল। খানিকক্ষণ গেট ধরে দাঁড়িয়ে থেকে গেট বন্ধ করে বাড়ি ফিরে এলো দেবলা। এবার তার চোয়াল শক্ত হয়ে গেছে। ফিরে এসে নিচের সিঁড়ির মুখে দাঁড়াতেই তার বুকের ভেতর টাইম বোমার সঙ্গে ফিট করা ঘড়ির মতো একটা ধকধক ডায়াল চালু হয়ে গেল। একটা দিন, একটা রাত তার হাতে। তারপর কালকে সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে সন্ধে হলেই তো সময় শেষ। প্রবীর আবার ফিরে আসবে, আর দেবলা আর সুযোগ পাবে না। দেবলা সিঁড়ি দিয়ে উঠতে লাগল। ওপরে গিয়ে তাড়াতাড়ি ড্রয়ার খুলে একগোছা চিকনের কাজ করা শৌখিন রুমাল, ড্রেসিং টেবিল ঢাকা, টিভি ঢাকার ক্রসের কাজ করা বাচ্চাদের পোশাক বের করল। কি সুন্দর সূক্ষ্ম কাজ! সে যত্ন করে শিখেছিল টিচার দেখে। বিয়ের পর থেকে সে প্রায় ২,০০০ টাকার এমনই সব শিল্পকাজ বেচেছে। একটি রুমালও প্রবীরের জন্য বানায়নি। একটি শিল্প কাজও নিজের ঘর সাজাবার জন্য রাখতে পারেনি। সব টাকাই। উপরন্তু এখন বিলাসের খাঁই আরও বেড়েছে। সে এত বেশি চাইছে যে প্রবীরের দেওয়া টাকা থেকেও তাকে... না, এভাবে চলতে পারে না। সেদিন প্রবীরের সেই ইকোনমিক্স বন্ধুটি এসেছিলেন। তিনি বলেছিলেন, এক্সপ্লয়টেশন এমন একটা বস্তু যে সেটা ক্রমশই বাড়তে থাকে, কখনোই কমে না। আর কথাটা সত্যি, একেবারে সত্যি। ক্রমশই বিলাস তাকে যেন বিচ্যুত করতে চাইছে। একতরফা আঘাতে আঘাতে তার মনুষ্যত্বকে নষ্ট করতে চাইছে। যন্ত্রের মতো জিনিসগুলো বড় একটি ঝোলা ব্যাগে ভরল দেবলা। ব্যাগে প্রেসক্রিপশনটাও নিল। বাড়িটা বন্ধ করল। তারপর সেই সাধারণ শাড়ি পরা অবস্থাতেই মোড় থেকে সাইকেল রিক্সা নিল। রিক্সা বাসস্ট্যান্ডে যেতেই নেমে পড়ল দেবলা। এখান থেকে একটা এস বাস সোজা শ্যামবাজার পাড়ায় যায়, তাদের পুরনো পাড়ায়। সেখানেই একটা শৌখিন সূচিকর্মের দোকানে জিনিসগুলো বরাবর বিক্রি করে সে। পাড়াটা তার চেনা, আর ডাক্তারখানাটাও চেনা। তার নামেই দিনুবাবুর করা প্রেসক্রিপশন রয়েছে। একটু তোষামত করতেই চেনা দোকানদার স্লিপ ট্যুর আস্ত ফাইল দিয়ে দিল। বলল, বৌদি, এতে একবার কিন্তু ওষুধ নেওয়া হয়ে গিয়েছে। দেবলা বেমালুম মিথ্যে করে বলল, জানি ভাই, উনি এনে দিয়েছিলেন, আমি কোথায় যেন হারিয়ে ফেলেছি। তারপর ফিরতি বাসে উঠে পড়ল দেবলা। চরচরে রোদ, মুখে একটা তেতো স্বাদ, পেটে বাচ্চাটার একটা চাপ ভার। তবুও বেঁচে থাকা কি প্রবল সুন্দর। আর এই সৌন্দর্যকে যে কালি মাখিয়ে নষ্ট করে দিতে চায়, তাকে... দেবলা দাঁত দিয়ে নিচের ঠোঁটটা কামড়ে ধরল। কিন্তু এখন তো আর মরলে চলবে না, না হলে দেবলা কি নিজেই বিষ খেত না? এখন যে দেবলাকে বাঁচতেই হবে। এই ঘিঞ্জি শহর থেকে, তাদের এই পচা পুরনো পালিত একটি পরিবার থেকে রূপকথার রাজপুত্রের মতো এসে তাকে তুলে নিয়ে গেছে প্রবীর। শিউরে উঠল দেবলা। ওহ, কি ভীষণ একটা পতনের ঘূর্ণির মধ্যে পড়ে গিয়েছিল সে। কি ভয়ঙ্কর এক ঘুরপাকে। মা নেই, বাবা মাতাল, কাকা জ্যাঠারাও কেউ ধোয়া তুলসী পাতা নয়।
বাড়ির স্ত্রীলোকেরাও ছোট ছোট গণ্ডির মধ্যে ছোটখাটো খুঁটিনাটি খুঁতখুতানি নিয়েই মগ্ন হয়ে আছে। ওয়াগন ব্রেকারদের নিত্য আসা যাওয়া তাদের বাড়িতে। দাদারা চ্যাংড়া, গুন্ডা, উঠতি বয়সের সম্পর্কিত দিদিরাও বদমাইশি করার জন্যেই বদমাইশি করে। দেবলা এরই মধ্যে 2-1 ক্লাসে ফেল করে টোরে 17 বছরে মাত্রই ক্লাস 10-এ পৌঁছেছে। খুড়তুতো মাস্তুতো দিদিরা সিনেমায় যায়, রেস্তোরাঁয় যায়, ছেলেদের সঙ্গে সাহসী হওয়ার গল্প করে। রেললাইনের ধারে রেলগুদামের নির্জন অন্ধকারে প্রেমিকদের সঙ্গে দেহ বিনিময়ে বহুদূর এগিয়ে ভালো ভালো উপহার নিয়ে দেবলা চোখ ঝলসে দেয়। ওরা দেবলাকে দলে টানতে চায় না, কারণ দেবলা রূপসী। দেবলা কিছুটা লেখাপড়া করেছে, দেবলা খানিকটা স্বতন্ত্র। তবু ছেলে মানুষ বয়সে দেবলারও তখন নানা রকম ইচ্ছে হতো। কিন্তু কেন যেন তাদের সেই ড্যাম্প মারা শোবার ঘরে তার মায়ের একটা ফটোগ্রাফের ঝাপসা একটা মুখ আর তার কপালের সত্যিকারের সিঁদুরের জলজলে ফোঁটা, সব মিলিয়ে দেবলা বারবার ইচ্ছায় হোক আর অবস্থা গতিকেই হোক কেমন যেন সিনেমা যাওয়ার প্রোগ্রাম থেকে, রেস্তোরাঁয় যাওয়ার প্রোগ্রাম থেকে বাদ হয়ে যেত। তাদের বাড়িতেই বিলাসের সঙ্গে তার প্রথম আলাপ হয়েছিল। তার ছোটদার বন্ধু, কপালে একটা কাটা দাগ, এক শরীর রোম, চাষারে কথাবার্তা। দিদিরা বলতো বিলাস নাকি দারুণ ম্যানলি, কিন্তু দেবলার ঘৃণা করত। শেষ পর্যন্ত বিলাসের ঘনিষ্ঠতা করার, এমনকি বিয়ে করার প্রস্তাবও দেবলা ফিরিয়ে দিয়েছিল। সেই থেকে বিলাস খ্যাপা শিয়ালের মতো ঘুরছিল। দেবলারও হিসেবে ভুল হয়েছিল। বিলাস ক্ষেপে আছে জেনেও তার বিকেলের টিউটোরিয়াল সেরে অন্ধকার গুদামের রাস্তা দিয়ে বাড়ি আসাটা ঠিক হয়নি। অন্ধকার রাস্তাতেই লেভেল ক্রসিংয়ের পরেই জনাচারেক ছোকরা তাকে ধরে মুখে কাপড় বেঁধে দেয়, তারপর টেনে নিয়ে যায় বাতিল একটা গুদমের ভিতরে। 3 জন তাকে চেপে ধরে রাখে এবং একজন তাকে। দেবলার কোনো জ্ঞান ছিল না। সে যে অজ্ঞান হয়ে গিয়েছিল তাও নয়, কিন্তু একটা তীব্র ঘেন্না, যেন পিছল কোনো সরীসৃপের কবলে পড়েছে সে। এমনই একটা বোধ তার ভিতরের সমস্ত শুদ্ধতাকে এত বিরূপ, এত বিমুখ করে তুলেছিল যে সে যন্ত্রণা ছাড়া আর কিছুই জানেনি। সে 2 চোখ বন্ধ করে রেখেছিল। হঠাৎ তীব্র ফ্ল্যাশ আলো জ্বলে উঠেছিল মুহূর্তের জন্য। যে মদ্যপ যুবাটি তার শরীরকে নগ্ন করে দিচ্ছিল, সে চমকে উঠে রুদ্ধ গলায় বলেছিল, কে কে ফটো তুলল? তারপর দেবলার কানে গিয়েছিল অশ্লীল হাসির আওয়াজ। যুবকটি মুহূর্তে সিধে হয়ে দাঁড়িয়ে কাউকে ধরবার চেষ্টা করেছিল যদিও, আর সেই ধস্তাধস্তির মধ্যে থেকে কোনো রকমে উঠে ছুটে পালিয়ে এসেছিল দেবলা। তারপর অনেকগুলো দিন আর রাত তার শরীরের ওপর দিয়ে বয়ে গিয়েছিল তাকে আবার আত্মস্থ করে তুলতে। কি ভয়ঙ্কর ঘটনাই না ঘটতে গিয়েছিল দেবলার জীবনে। এ যেন মৃত্যুর তীর থেকেই বেঁচে ফিরে আসার। কাউকে বলার নয়, কাউকে জানানোরও নয়। আর তখনই বুঝেছিল দেবলা প্রেমহীন পাশবিক ব্যবহার আত্মাকে কিভাবে বিতৃষ্ণ করে দেয়, শরীরকে কিভাবে বিমুখ করে তোলে, নারীত্ব কিভাবে গুটিয়ে আসে। কোথাও বেরোতো না এরপর থেকে দেবলা। বহুদিন তাদের জানলাতে গিয়েও দাঁড়ায়নি। দেবলা জানে না প্রবীর কবে তাকে প্রথম দেখেছিল। শুধু এইটুকু শুনেছিল, প্রথম দর্শনেই নাকি মুগ্ধ হয়ে যায় প্রবীর। সে তখন সবে চাকরিটা পেয়েছে। বিয়ের প্রস্তাব নিয়ে আসেন ওর বৌদি। ওর মা বাবা নেই। দাদা বৌদির কাছেই মানুষও। শ্যামবাজারে ওদের 51বর্তী বনেদি পরিবারের বিয়েটা হয়ে যায়। পাড়ার লোকজন তো অবাক, ওদের বাড়ির লোকজনও।
মা মরা মাতাল বাপের মেয়েটার এমন একখানা বর, এমন ঘর। বিয়ের রাতে শুভদৃষ্টির সময় ওর চোখ থেকে যেন চোখই ফেরাতে পারছিল না প্রবীর। ফুলশয্যার রাতে ওর মুখখানি নিজের দুহাতের অঞ্জলিতে তুলে নিয়ে কেঁপে উঠেছিল প্রবীর। বলেছিল, দেবলা, তোমায় আমার কেন এত ভালো লেগেছে জানো? দেবলা কোনো উত্তর দিতে পারেনি। প্রবীর বলেছিল, তুমি এত নিষ্পাপ আর পবিত্র বলে সারা জীবন আমি তোমায় বুকে করে রাখব, যাতে কখনো তোমার গায়ে এক বিন্দুও ময়লা না লাগে, আমি দেখব। দেবলার কান্না পেয়েছিল খুব। প্রবীর জানে না, কিচ্ছু জানে না। যদি জানতো হয়তো ঘেন্নায় ঠেলে দিত তাকে। প্রবীর বলেছিল, যেদিন তোমায় প্রথম দেখি সেদিন থেকেই তোমার ওই মুখ, চোখ, ঠোঁট, নাক সব আমার ভেতরে আঁকা হয়ে গেছে। নাকি জন্ম জন্মান্তর ধরেই আঁকা ছিল, তা আমি বলতে পারি না। প্রবীরের কথাবার্তায় দেবলার মনে হয়েছিল যেন প্রবীর অমূল্য সম্পদ হাতে পেয়েছে। দেবলা একটু অবাকই হয়ে গিয়েছিল। দিদিদের প্রেমিকদের প্রেম নিবেদনের বহু ভাষা সে বহুবার শুনেছে, কিন্তু সেসব ভাষার সঙ্গে এ ভাষার কোনো মিল পায় না কেন? তার মনে হয়েছিল যেন বড্ড বেশি বেশি সাজানো কথা বলছে প্রবীর। কিন্তু এখন এতদিন পরে সে বুঝেছে প্রতিটি কথাই প্রবীরের অন্তরের, তার ভালোবাসার সত্যে মাখানো। ধীরে ধীরে প্রবীরের অযাচিত আন্তরিক ভালোবাসায় দেবলার ভিতরও একটা শ্রদ্ধা সঞ্চারিত হতে লাগল। তারপর কবে যেন, সন্তারিক তো স্মরণে নেই, দেবলা প্রবীরের মধ্যেই ডুবে গেছে। কিন্তু সেই নিমজ্জন থেকে তাকে বারবার তুলে ধরেছে সেই বিলাস। এখন তো ব্যাপারটা মাসে একবার দাঁড়িয়েছে। ফোন করে, আসে, টাকা নিয়ে যায়, আর তার কাছে আছে সেই ভয়ঙ্কর তোলা এক ভয়ঙ্কর মুহূর্তের ছবি। সে মাঝে মাঝে বলে, ছবিটা দেবলার স্বামীকে দেখালে কেমন হয়, দেবলার ইঞ্জিনিয়ার স্বামীকে। দেবলা কেঁপে ওঠে। দিনের পর দিন সুচ চালিয়ে কুরুশ বুনে তার আঙুলগুলো যে সিটিয়ে গেছে, আর এত খেটেও হাতে পায়ে মাত্র 350 টাকা। তাকে পূরণ দিতে হবে তো আরও 150, 500 নিয়ে তবেই তো নড়বে সে। উফ, এভাবে আর কতদিন, কতদিন বিলাসকে টাকা জুগিয়ে যেতে হবে, কতদিন? দেবলা বাড়ি ফিরল। ফিরেই ঢকঢক করে 1 গ্লাস জল খেল। তারপর একা একা পরিশ্রম করে সারা বাড়িটা ঝকঝকে করে তুলল। ঠিক বেলা 3টে লোকটা ফোন করবে, কখন টাকা নিতে আসবে জানতে চাইবে। উত্তরে দেবলা কি বলবে? শোবার ঘরটি আলোয় আলোময়, চারিদিকে জানালা, পূব পশ্চিমে খোলা, দক্ষিণে খোলা ছাদ, নিভাজ বিছানা, তকতকে মেঝে, ফুলদানিতে বাগানে ফোটা একরাশ গোলাপ। দেবলা চমৎকার একটি কাঠগ্লাসের গেলাস কাঁচ বাসনের আলমারি থেকে বের করে ধুয়ে ফেলল। তারপর তাতে জল ঢেলে সবকটি ঘুমের ওষুধই শিশি খুলে ঢেলে দিল। চামচ দিয়ে জলটুকু নেড়ে তাতে মিশিয়ে দিল গোলাপ সিরাপ। যখন 3টের সময় বিলাস ফোন করবে, ঠিক 5টায় তাকে আসতে বলবে দেবলা। শরবত খাবার পরই পিছনের রেল লাইনের দিক দিয়ে তাকে এগিয়ে দেবে সে। ঠিক 5টা 10-এ লাইন দিয়ে একটা ট্রেন যায়। ততক্ষণে ঝিমুনিটা আসতে থাকবে হয়তো বিলাসের, আর ঝিমুনিটা এলেই পিছন দিক দিয়ে ঠেলে দেওয়া। রেলে কাটা পড়ে তো কত লোকই মরে যায়, না হয় বিলাসও মরবে। মরুক, তিনকুলে কেউ নেই লোকটার, কারো কোনো ক্ষতি হবে না।
ফোনটা ঠিক ৩টের সময়ই এলো। ফোনটায় একটা অদ্ভুত শব্দ, শব্দের পিছনে আবছা কণ্ঠ ভেসে আসছে। কি করছো? দেবলার উত্তর, যাই করি না, তোমার কি? তুমি এসো, তোমার টাকা নিয়ে আমায় রেহাই দাও। ওদিক দিয়ে উত্তর, আমি আসছি, এখনই আসছি। এদিক দিয়ে দেবলা বলে ওঠে, না না, এখন না, তুমি ঠিক 5টার সময় আসবে বিলাস, আর পারলে সেই ছবিটার নেগেটিভটা আনবে, আমি উচিত মূল্য দেব। ঘটাং করে ফোনটা রেখে দেয় দেবলা। শরবতের গ্লাসটা হাতে তুলে নেয়, নিয়ে বুঝতে পারে সে একটা ভুল করেছে। একটা গ্লাস দেখলে বিলাসের সন্দেহ হতে পারে, তাকে আরেক গ্লাস শরবত বানাতে হবে নিজের খাবার জন্য। গ্লাসটা হাতে করে এগোতে গিয়ে হঠাৎ পুবের জানলায় চোখ গেল দেবলার। পাখিগুলো এত চিৎকার করছে কেন? উফ, কান যেন ঝালাফালা হয়ে যাচ্ছে। তার উপর ঝটপট ঝটপট দানার শব্দ। না, প্রবীর ঠিকই বলেছে, বাড়িতে আর টেকা যাচ্ছে না ওদের চেঁচামেচিতে, ডালগুলো কেটে দেওয়াই ভালো। এমনই সময় নিচে কলিং বেলটা বজ্রাঘাতের মতোই বেজে উঠল। দেবলা তখন ব্যাপারটা আঁচ করেছে। সে কলিং বেলকে ক্রমাগত বাজতে দিয়েও মুহূর্তে পুবের জানলার দিকে ছুটে গেল। একটা সাপ, কালো রঙের বড় সাপ, গাছটাকে বেয়ে ধীরে ধীরে উঠছে, আর পাখিগুলো তাকেই ঠুকরাতে যাচ্ছে। আর তখনই সাপটা যে তেজে মাথা তুলছে, তাতে দেবলা বুঝতে পারল এই সাপ এমন কিছু এক সামান্য সাপ নয়, নিশ্চয়ই বিষধর। নিচে কলিং বেলটা একভাবে টিপে ধরেছে কেউ। ঝনঝন ঝনঝন। দেবলা সেই বাজনা অস্বীকার করে। একবার নিরুপায় দৃষ্টিতে এদিকে ওদিকে কি যেন খুঁজে কিছু একটা তেমন না পেয়ে হাতের গেলাসটাই ছুঁড়ে দেয় সেই সাপটার দিকে। সাপটার মাথায় গিয়ে ঝনঝন করে ভেঙে পড়ে গেলাসটা। তরল পদার্থটা গাছের গা দিয়ে গড়াতে লাগে। রক্তাক্ত মাথা নিয়ে সাপটা পিছলে পড়ে নিচে। আর দেবলা যন্ত্রচালিতের মতো পিছন ফিরে টাকার ব্যাগটা নিয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকে। সদর খুলে যন্ত্রচালিতের মতোই বিলাসের মুখের ওপর ছুঁড়ে মারে টাকাটা। বিলাস কি যেন একটা বলতে যাচ্ছিল, দেবলা বাধা দিয়ে বলল, নেগেটিভটা এনেছ? কিসের নেগেটিভ? কত টাকা হলে নেগেটিভটা তুমি দেবে আমায়? বিলাস হাসল। রাজহাঁসের সোনার ডিবের গল্প তুমিও যেমন পড়েছ দেবলা, আমিও যে তেমনই পড়েছি। ওটা আনলে তো আমার মান্থলি সাপ্লাই শেষ হয়ে যাবে, তাই না? দেবলা বলল, তুমি এখন এলে কেন? ফোনে যে বললাম 5টায় আসবে। কাকে বললে? তোমাকে। আমি তো তোমাকে ফোন করিনি। তুমি তুমি ফোন করনি? দেবলা হঠাৎ বিলাসের মুখের ওপরেই দরজাটা বন্ধ করে দিয়ে দরজার এপাশেই অবশ হয়ে বসে পড়ে। তার সারা শরীর থরথর করে কাঁপছে তখন, কপালে টলমল করছে বিন্দু বিন্দু ঘাম। কে? তবে কে ফোন করেছিল তাকে? সেনবাবু? বসা ঝাপসা গলা। কে? সেনদাই হবে। সে যেই হোক, ছবির নেগেটিভ আর বিলাস এই দুটো কথা সে প্রথমবারই নিশ্চয় শুনেছে। সে যদি প্রবীরের কাছে কথা বলেও বা প্রবীরের সামনে এ নিয়ে তাকে প্রশ্নও করে, তাতে তেমন কিছু ধরা পড়বার নেই হয়তো। এক যুগ যেন কেটে গেল, ঝুপসি অন্ধকার, অথচ সময় গেছে মাত্র আধ ঘন্টা। আলোগুলো সব জ্বেলে দিল দেবলা। ধূপ জ্বালল, প্রদীপ জ্বালল, সন্ধ্যার শাকও বাজালো।
পাখিদের সংসার এখন শান্ত, পাখিরা এখন নিরাপদে আছে। থাক, ওরা অন্তত ভালো থাক। হঠাৎ তার মনে হলো, আচ্ছা, যদি সত্যি ঘুমের ওষুধ দেওয়ার শরবতটা খেত বিলাস, প্ল্যান মাফিক চলন্ত গাড়ির সামনে লাইনে তাকে ঠেলে দিত দেবলা, সে তো মারা যেত। ট্রেনে কাটা পড়েই হয়তো মারা যেত, কিন্তু পোস্টমর্টেম, পাকস্থলীর মধ্যে ঘুমের ওষুধ, সেই কলকাতার উত্তর প্রান্ত থেকে সে এখানেই বা কেন মরতে এলো? এসব কথা তো উঠত। চেনাশোনা কেউ আশেপাশে আছে কিনা তদন্তও হতো। আর কাল বিকেলেই তো এসে পড়ত প্রবীর। সে বিলাসকে শ্বশুরবাড়ির শালাদের স্যাঙাত বলে মুখ চেনে, সে হয়তো শনাক্তও করত। আর তারপর হয়তো বিলাসের কাগজপত্র থেকে বেরোতো সেই ফটো, হয়তো কোনো ডায়েরি থেকে তার কাছ থেকে ব্ল্যাকমেল করা টাকার অঙ্ক, এবং হয়তো তার নামও। উফ, কি ভুলই না করতে যাচ্ছিল দেবলা। বিলাস যাই করুক, সে কি করে বিলাসকে হত্যা করার কথা ভাবতে পারল? বেল বেজে উঠল। কে? দরজা খুলতে গিয়েও থমকে দাঁড়ালো দেবলা, তারপর ঝট করে খুলে ফেলল। সামনেই প্রবীর। মুহূর্তে দেবলার কাছে যেন সবটা পরিষ্কার হয়ে এলো। কে টেলিফোন করেছিল সে এতক্ষণে ধরতে পারল। কাল রাতেই প্রবীর বলেছিল তার বেশ ঠান্ডা লেগেছে। সেই ঠান্ডা লেগে বসা গলা আর টেলিফোনের কিরকির শব্দ, এখন প্রবীর কি তাকে আর সেই রকম পবিত্র দেখবে? সেই আগের মতো, এই আজ সকালের মতো? প্রবীর দুহাতে ওকে বুকের কাছে টেনে নিয়ে বলল হঠাৎ, ট্যুর ক্যান্সেল হয়ে গেছে, তাই অফিসের কাজ শেষ হতেই তোমাকে ফোন করলাম, আর সঙ্গে সঙ্গেই চলে এলাম। কি খুশি লাগছে না এবার? দেবলা ভিতরে ভিতরে লজ্জায়, ঘৃণায়, মরমে মরে যেতে লাগল। ইস, গেলাস ভরা ঘুমের ওষুধ মেশানো জলটা যদি সে ফেলে না দিত, তাহলে এক্ষুনি গিয়ে চুমুক লাগাতো সে। প্রবীর বলল, চলো হাত মুখ ধুয়ে নি, কি খেতে দেবে বলো। দুজনে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। সারা বাড়ি আলোয় আলোয় ঝলমল করছে, ম ম করছে ধূপের গন্ধ। প্রবীর হাত মুখ ধুতে গেছে। দেবলা টেবিলে গরম করা খাবার সাজিয়ে দিল। ফোন বাজছে। গিয়ে ধরল দেবলা। সেনদা কথা বলছেন, প্রবীরকে তার দরকার। প্রবীর যতক্ষণ না আসে ততক্ষণ ফোন ধরে সময় ক্ষেপের জন্য দেবলা এটা ওটা বলতে বলতে স্লিপ টুর কথা বলল। বৌদির ওষুধটা পেয়েছেন তো? ও কিনে নিয়ে গিয়েছিল। ফোনটা হঠাৎ নামিয়ে রেখে দেবলা ছুটে গেল প্রবীরের অফিস ব্যাগটার দিকে। প্রবীর তখন স্নান সেরে বেরিয়ে এসে ফোনের কথোপকথন শুনছিল। দেবলাকে বাধা দিয়ে সে বলল, দেবলা, ওষুধটা নেই ব্যাগে, ওটা আমি রাস্তায় ফেলে দিয়েছি। কেন? বলছি আগে খেয়ে নি, সব কথা শোনার পর যদি তুমি আমাকে আর খেতে না দাও। দেবলা অবাক চোখ তুলে দেখল প্রবীরের দু চোখে তারই চোখের দৃষ্টি যেন প্রতিফলিত হয়ে দুলছে, যেন একটা গভীর আবেদন, একটা করুণা ভিক্ষা। স্বামীর অনুরোধে দেবলাও স্নান সেরে এলো, সামান্য কিছু খেল। তারপর দুজনে গিয়ে শোবার ঘরের সামনে ছাদে বসল মুখোমুখি। প্রবীর দেবলার হাত দুটি নিজের দুহাতে নিয়ে বলল, এবার বলো, কি শুনতে চাও? দেবলা চাপা গলায় প্রশ্ন করল, ঘুমের ওষুধটা তুমি কেন কিনেছিলে? বিলাসের জন্যে।
বিলাস! চমকে উঠল দেবলা। আমি আর পাচ্ছিলাম না দেবলা। লোকটার রক্ত শোষার মতো শুষছিল ক্রমাগত আমাকে। দেবলা অবাক হয়ে তাকালো প্রবীরের দিকে। তোমাকে? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেওয়ার পর আমি দারুণ কুসঙ্গে পড়ে গিয়েছিলাম দেবলা। কুসঙ্গ আমাকে এত নামিয়ে এনেছিল যে আমি দলের প্রভাবে অনেক সমাজবিরোধী কাজের সঙ্গেও ক্রমশ জড়িয়ে পড়েছিলাম। হয়তো আমার মনেই কোনো দুর্বলতা ছিল, তবুও কোথায় যেন মনটা বেঁকে বসত, আমি জানি না। শেষ পর্যন্ত আমি বিলাসদের প্রভাব থেকে যখন বেরিয়ে আসার চেষ্টা করছি, দলে যাওয়া ছেড়ে দিচ্ছি বলে বিলাসরা ক্রুদ্ধ হয়ে উঠছে, ঠিক সেই সময়ে একদিন বিলাস ওদের ঘাঁটিতে আমাকে নিয়ে গিয়ে প্রচুর মদ্যপান করায়। তারপর যখন আমি আমার সব ভালো মন্দ হারিয়ে ফেলি, তখন একটা উত্তেজক প্রস্তাব দেয়। একটি অন্ধকার জায়গায় রেল গুদামের ছায়ায় আমরা ক্ষুধিত বাঘের মতো অপেক্ষা করছিলাম। বিলাস জানতো যে একটি মেয়ে সন্ধেবেলা ওখান দিয়েই বাড়ি ফেরে। সমস্ত ব্যাপারটা বিলাসের সাজানো ছিল দেবলা, না হলে সময় মতো ফ্ল্যাশ ক্যামেরা কোথা থেকে আসে? কেঁপে উঠল দেবলা। প্রবীর বলল, আমি আজ ট্যুরে যাইনি দেবলা। ট্যুরে যাওয়ার নাম করে আমি বিলাসের আস্তানায় গিয়েছিলাম, কিন্তু বিলাস ছিল না। ও থাকে একটা বস্তির ঘরে, আর সে ঘর খোলাই পড়ে থাকে। কে কি নেবে? একটা ছেঁড়া খোড়া বিছানা আর দড়িতে ঝোলানো কিছু কাপড় চোপড়। আমি ঠিক করেছিলাম একা বসে থাকতে থাকতে বিলাসের জলের কুঁজোটা সব জল ফেলে দিয়ে মাত্র 1 গ্লাস জল রেখে তাতে সবটা স্লিপটু মিশিয়ে দেব। কিন্তু ভয় হচ্ছিল জানো, যে বিলাস মারা যাওয়ার পর যদি ফটোটা পাওয়া যায়, আরও কিছু পাওয়া যায় যা সোজা পুলিশকে হাজির করবে আমার কাছে। বাড়ির লোকেরাও তো বলতে পারে যে সকালবেলা একজন ভালো পোশাক পরা লোক ভিআইপি ব্যাগ নিয়ে বিলাসের ঘরে বহুক্ষণ বসেছিল। তাই শেষ পর্যন্ত ঘুমের ওষুধ না মিশিয়ে ছবিটাকেই পাগলের মতো খুঁজতে থাকি। এবং বেশি খুঁজতে হয় না জানো, ছবিটা এবং নেগেটিভ বিলাসের কিছু দরকারি কাগজপত্রের সঙ্গে পেয়েও যাই আমি ওর তোষকের নিচে। তারপর সোজা অফিসে ফিরে আসি। আসার পথে ধোপাদের একটা জলায় ওষুধের শিশিটা ফেলে দিয়ে এসেছে। দেবলা সিটিয়ে উঠল। কোনো রকমে বলতে পারল, সে ছবিতে কে ছিল? আমি দেবলা, আমি। কিন্তু বিশ্বাস করো, সেই আমার প্রথম অপরাধ করার অক্ষম চেষ্টা। আমি হয়তো শেষ পর্যন্ত সেই ঘটনার রাত থেকেই আমি বুঝতে পারি আমার জীবনে কি ঘটতে যাচ্ছিল। আর মাত্র একটা ধাপ এগোলেই কি হতো কে জানে। হয়তো 4 জন অত্যাচার করবার পর নারী দেহটা আপনি নিষ্প্রাণ হয়ে যেত। হয়তো ধরা পড়ার ভয়ে আমরাই সকলে মিলে তোমায় খুন করে ফেলতাম। তখন কোথায় সুস্থ সুন্দর জীবন, আর কোথায় সে পালিয়ে পালিয়ে বেড়ানো, আরো অনেক বেশি অপরাধের সঙ্গে জড়িয়ে পড়তাম। সেদিনের পর থেকেই বারবার ওই পাড়ায় ফিরে যেতাম আমি, কিন্তু বিলাসদের সঙ্গে তেমন মিশতাম না। কে ফ্ল্যাশে ছবি তুলেছিল বিশ্বাস করো আমি বুঝতে পারিনি। তাকে খুঁজে বার করতে হবে বলেই ওদের সঙ্গে ঝগড়া করিনি। আর তারপর কথাবার্তা বলতাম, কিন্তু আসলে বিশ্বাস করো দেবলা, আমি দেখতে যেতাম তোমাকে। তোমাদের বাড়ির প্রতিটি মানুষকে ক্রমশ চিনলাম। মেয়েদের দেখতাম কিভাবে তারা বেরিয়ে যায়,
পুরুষদের দেখতাম কিভাবে তারা মদ খেয়ে বেলেল্লেপনা করে, আর তারই মধ্যে তুমি তুমি কত আলাদা দেবলা, কত অন্যরকম, শুদ্ধ, অকলঙ্ক একটা ফুলের মতো জীবন তোমার। কিন্তু কতদিন তুমি এমন পবিত্র, এমন অকলঙ্ক থাকতে পারবে? তোমার চারিদিকে যে ঘুরছে বিলাস, কিংবা বিলাসের মতো আরো কিছু বাজে লোক, ভয়ে, আশঙ্কায়, ভালোবাসায়, অনুতাপে আমি সত্যি কি অদ্ভুতভাবে বদলে যেতে লাগলাম। তোমার অজান্তেই আমি তোমায় ভালোবেসে ফেললাম দেবলা। কিন্তু বিলাস আমায় মুক্তি দেয়নি। সে ক্রমাগত আমায় ব্ল্যাকমেল করত, এই বলে যে তোমার কাছে আমার মুখোশ খুলে দেবে সে। এই নাও, এই আমার স্বীকারোক্তি। এখন বলো, তুমি আমায় ক্ষমা করবে দেবলা? অনেকক্ষণ দেবলা চুপচাপ মুখ গুজে রইল প্রবীরের কোলে। তারপর আস্তে আস্তে মুখ তুলে বলল, জানো, আমাদের সেই পাখির বাসাটায় আজ বিকেলে একটা সাপ উঠেছিল, ওদের ডিম খেয়ে নেবে বলে। আমি সাপটাকে মেরে ফেলেছি। প্রবীর বলল, বেশ করেছ। দেবলা বলল, হ্যাঁ, ওদের সংসারটা বেঁচে গেছে জানো, আর সেই পুণ্যেই বোধ হয়। পরদিন ভোরে পাখির কাকলিতে ঘুম ভেঙে গেল দেবলার। গোলাপি আলোর বন্যায় সারা ঘরটা ভাসছে। পাশে প্রবীর সবে ঘুম ভেঙে উঠে বসেছে। আজকের শান্তি যেন সম্পূর্ণ নিটোল হয়ে ভোরের সৌন্দর্যের সঙ্গে মিশে এক হয়ে গেছে। ভোরের প্রথম চায়ের কাপটি আর খবরের কাগজটি নিয়ে প্রবীরের পাশের টিপয়ে রেখে পুবের জানলাটার লেসের পর্দা সরিয়ে আনন্দে হেসে উঠল দেবলা। এই দেখো দেখো, ওদের ডিম ফুটে বাচ্চা এসেছে, দেখো না। খবরের কাগজ থেকে নিজের গভীর শান্ত চোখ দুটি তুলে প্রবীর বলল, দুবার বিলাস আমাদের নামিয়ে এনে শেষ করে দিতে চেয়েছিল দেবলা। দুবারই আমরা প্রায় মনুষ্যত্বের শেষ সীমায় চলে গিয়েছিলাম। কিন্তু কি? আমি বিলাসের এমন হার কাল রাতের পর থেকে আর চাইনি দেবলা। দেবলা তাড়াতাড়ি এগিয়ে এলো। খবরের কাগজের ভিতরের পাতার একটি ছোট্ট খবরের দিকে দৃষ্টি আকর্ষণ করল দেবলার। কাল বিকেলে সাহেবতলার বস্তির মোড়ের কাছে সমাজবিরোধীদের সঙ্গে সংঘর্ষে একজন প্রাণ হারিয়েছে। নাম বিলাস হাজরা। চোখ তুলে দেবলা চোখ রাখল তার স্বামীর দিকে। সমস্ত ভোরটা এত উজ্জ্বল হয়ে উঠেছে যে মনেই হয় না একটু আগেই অন্ধকার বিছিয়ে এখানেই রাত ছেয়েছিল। বিলাসের জন্যে তাদের দুজনের চোখেই জল টলটল করে উঠল। শুনছিলেন আজকের গল্প শ্রীমতী কবিতা সিংহ রচিত বাসা ও ভালোবাসা। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন এসে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে। এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি।
আবার দেখা হচ্ছে। নমস্কার।